ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটাতে আমি বাংলাদেশ চার্টার, জুলাই ন্যাশনাল চার্টার 2025 যেটা আ জাতীয় সনদ হিসেবে প্রকাশ হয়েছে, জুলাই জাতীয় সনদ। সেটার একটা সামারি এবং তারপর সেটার একটা ডিটেইল রিড আউট আ প্রেজেন্ট করব। এটা তৈরি করার কারণ হচ্ছে এই যে আমরা আসলে হয়তো অনেকেই ইনফর্মড ডিসিশন নিতে পারছি না। আমি তো অন্তত নিতে পারছিলাম না। গণভোটে আমার সিদ্ধান্ত কি হবে সেটা নিয়ে। এর কারণ হচ্ছে জুলাই সনদটি আসলে পড়ে দেখা হয়নি। মূলত আমি যেখান থেকে ইনফরমেশন গুলো পাচ্ছিলাম সেটা হচ্ছে বিভিন্ন জনের সোশ্যাল মিডিয়ার পোস্ট, কিছু টক শো। কিন্তু সবগুলিতেই নির্দিষ্ট কিছু অংশ নিয়ে শুধু তারা কথা বলেছেন তাদের আগ্রহ অনুসারে। আর আমার আসলে নিজে থেকে কখনো পড়ে দেখা হয়নি। এবং আ যেহেতু ডকুমেন্টটি বাংলায় প্রায় ৪৫ পেজ, ইংলিশে ৬১ পেজ। এর জন্য একটু ইন্টিমিডেটিং ও লাগছিল। কিন্তু আমি ভাবলাম এটা একটু পড়ে দেখা দরকার। তো সে কারণে এই ভিডিওটি তৈরি করা। এই ভিডিওর শুরুতে আমি একটা সামারি বলবো। আ আর সামারির পরে আমি ডিটেইল রিড আউট এ চলে যাব এবং সেই সব সেকশন গুলো আলাদা করে ভিডিওর নিচে আ ডিসক্রাইব করে দেয়া হবে। কিছু অংশ আমি স্কিপ করব। যেখানে হয়তোবা কোনো নির্দিষ্ট অ্যাক্ট বা কনস্টিটিউশন এর অংশ চেঞ্জ করার কথা বলা আছে। যেহেতু আমি সেই কনস্টিটিউশন এর অংশগুলো জানি না। তো এই রেফারেন্স গুলো আমার পক্ষে বোঝা পসিবল না। এর জন্য আমি কিছু অংশ স্কিপ করব। এই ভিডিওটা তৈরি হচ্ছে সাধারণ আমার মতো অন্যদের জন্য। যারা হয়তো গভর্নেন্স এর অনেক কিছু ডিটেইলটা জানে না। আ তো সে কারণে ওগুলো স্কিপ করা। তাছাড়া আপনারা এই ভিডিওটার ডেসক্রিপশনে একটা লিংক পাবেন। সেই লিংকে প্রবেশ করলে আপনারা Google Drive-এ একটা ফোল্ডারে যাবেন। সেখানে ৪ টা ডকুমেন্ট আছে। সেই ৪ টা ডকুমেন্ট হচ্ছে আমাদের বাংলায় জুলাই জাতীয় সনদ, ইংলিশে জুলাই ন্যাশনাল চার্টার 2025 এবং আম আমি যে সামারিটা বলছি সেটার পিডিএফ। আর তাছাড়া আমি ইংরেজি যে ডকুমেন্টটা আছে সেখান থেকে আ মূল পয়েন্ট গুলোকে নিয়ে একটা এক্সেল শিটে পার্স করেছি যেখানে আ সেকশন গুলো আলাদা করা আছে এবং প্রত্যেক সেকশনে কতগুলো ভোট আছে এসব ইত্যাদি কাইন্ড অফ ডেটাটা এক্সট্রাক্ট করা আছে যেটা অন্য কেউ যদি ডেটাটা নিয়ে আরো কিছু করতে চান, আরো ডিটেইলে পড়তে চান সেটা আরেকটু সহজ হবে ওই ডকুমেন্টটা ইউজ করলে। তো শুরু করা যাক। তো আমি এখানে সামারি বলছি বাংলাদেশ জুলাই ন্যাশনাল চার্টারের এবং এটা তৈরি করার জন্য আমি ChatGPT, Claude AI এগুলোরও সাহায্য নিয়েছি। নিজে যতটুকু পড়েছি। তাছাড়া আ কিছুটা পার্সিং এর জন্য ChatGPT, Claude AI এর সহযোগিতা নেয়া হয়েছে। তো ১ম এ আমরা চলে যাই এটার কি ধাপে বানানো হয়েছে সেটাতে সনদ তৈরির ধাপ। তো ৫ টি কমিশন তৈরি করা হয়েছিল এবং সেই ৫ টি কমিশন থেকে ১৬৬ টি সুপারিশ দেয়া হয়। সেই ১৬৬ টি সুপারিশ নিয়ে তারপর ৩৩ টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করা হয়েছে এবং সেখানে ৭২ টি বৈঠক করা হয়েছে। এবং এই বৈঠকের ফলাফল হিসেবে আ বেশ কিছু মানে বৃহত্তর ঐক্যমত পাওয়া গেছে। তবে কিছু বিষয়ে ভিন্ন মতও আছে। এবং এই সবকিছু থেকে ফিল্টার করে শেষমেষ আমরা আ ৮৪ টি পয়েন্টের একটা সুপারিশ পেয়েছি আ যেটা দিয়ে জাতীয় সনদটি তৈরি করা হয়েছে। তো প্রকাশের তারিখ ও স্থান ছিল ১৭ই অক্টোবর ২০২৫। তার একটা সংশোধিত সংস্করণ তৈরি করা হয়েছে। সেটা ৩১শে অক্টোবর ২০২৫ এ পাবলিশ হয়। আর এটা তৈরি করা হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনে। তো যেই ৩৩ টি রাজনৈতিক দল এটাতে অংশগ্রহণ করেছে সেটা আমি যদি খুব দ্রুত একটু নামগুলো বলে দেই। এখানে নামগুলিকে আ সর্ট করা আছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে। আম বাংলা অ্যালফাবেটিক্যাল অর্ডারে। তো দলগুলি হচ্ছে ১২ দলীয় জোট, আমজনতার দল, আমার বাংলাদেশ পার্টি কিংবা এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্য জোট, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ কিংবা জিওপি, গণতান্ত্রিক বাম ঐক্য, গণফোরাম, গণসংহতি আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, জাতীয় গণফ্রন্ট,
জাতীয় নাগরিক পার্টি কিংবা এনসিপি, জাতীয় সমাজতান্ত্রিক দল কিংবা জেএসডি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন কিংবা এনডিএম, জাতীয়তাবাদী সমমনা জোট, নাগরিক ঐক্য, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল কিংবা বাংলাদেশ জাসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কিংবা সিপিবি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল কিংবা মার্ক্সবাদী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বা বাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি বা বিএসপি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি কিংবা এলডিপি। এবার যদি আমরা একটু স্ট্রাকচারটা দেখে আসি এই সনদের, কিভাবে এটাকে স্ট্রাকচার করা হয়েছে। প্রথমত এই সনদটি হচ্ছে ৮৪টি বিষয়। There are 84 points in the charter. এই ৮৪টি বিষয় প্রথমত ২টি বড় সেকশনে ভাগ করা আছে। প্রথমটি হচ্ছে সংবিধান সংশোধনমূলক সেকশন। সেখানে ৪৭টি বিষয় আছে এবং দ্বিতীয়টি হচ্ছে আইন কিংবা অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশ। সেখানে আছে ৩৭টি বিষয়। এবার আমরা যদি প্রত্যেকটি বিষয়ে চলে যাই, সংবিধান সংশোধন কিংবা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এর যে সেকশনটা, সেখানে আবার সাবসেকশন আছে এগুলো ১২টি। এই সাবসেকশনগুলো হচ্ছে রাষ্ট্রভাষা, নাগরিকত্ব ও সংবিধান, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ৫ নম্বর আইনসভা, ৬ নম্বর উচ্চকক্ষের গঠন, সদস্য নির্বাচন, পদ্ধতি ও এখতিয়ার, ৭ নম্বর নির্বাচন ব্যবস্থা, ৮ নম্বর বিচার বিভাগ, ৯ নম্বর নির্বাচন কমিশন, ১০ সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ, ১১ দুর্নীতি দমন কমিশন এবং ১২ স্থানীয় সরকার প্রতিষ্ঠান। এই প্রত্যেকটিকে যদি আমরা দেখি প্রত্যেকটি সাবসেকশনে কতগুলি করে পয়েন্ট আছে, তাহলে আপনারা এখানে নাম্বারটা দেখতে পাবেন। আম প্রাইম মিনিস্টার অ্যান্ড কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমে আছে ২৪টি, যেটা অ্যাকচুয়ালি ৩ টি পয়েন্ট, কিন্তু তার মধ্যে ৩ নম্বরটিতে ২২ টি পয়েন্ট আছে, যে কারণে আমি এটা আলাদাভাবে করে এটাকে দেখিয়েছি। এবং তারপর 2nd এ আছে জুডিশিয়ারি, যেখানে ১০ টি পয়েন্ট। আ এটা নট নেসেসারিলি র‍্যাংকড ইন টার্মস অফ ইম্পোর্টেন্স, কিন্তু তবুও একটা ধারণা দেয়া যেতে পারে যে কোন সেকশন, সাবসেকশন গুলোতে সবচেয়ে বেশি কনটেন্ট আছে। এরপরের যে আ সেকশনটা, সেটার নাম আইন কিংবা অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশ, ইংলিশে অ্যাক্টস অর অর্ডিন্যান্সেস, রুলস অ্যান্ড এক্সিকিউটিভ অর্ডারস। এখানে আছে ৩৭টি বিষয় এবং সেখানে সাবসেকশন আছে ৬ টি। সেগুলো হচ্ছে আইনসভা কিংবা লেজিসলেচার, নির্বাচন ব্যবস্থা, ইলেকশন সিস্টেম, বিচার বিভাগ কিংবা জুডিশিয়ারি, জনপ্রশাসন কিংবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, দুর্নীতি দমন কিংবা অ্যান্টি করাপশন। এখানেও যদি আমরা প্রত্যেকটার ভেতরে কতগুলি পয়েন্ট আছে দেখি, তাহলে জুডিশিয়ারিতে ১২ এবং অ্যান্টি করাপশন এ আছে ১৫ টি। বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপর যদি আমরা একটু ভোটিং এর স্ট্যাটিস্টিক্স টা দেখে আসি। আমরা শুরুতেই শুনেছি যে ৩৩ টি রাজনৈতিক দল পার্টিসিপেট করেছে। আম এবং প্রত্যেকটি পয়েন্ট অর্থাৎ ৮৪ টি পয়েন্টে তারা আলাদা, আলাদা করে ভোট করেছেন। তো সেই ভোটের যেই রেজাল্ট, সেটা হচ্ছে এরকম যে প্রথমত কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনের যে সেকশনটা, যেখানে ৪৭ টি পয়েন্ট আছে, প্রত্যেকটিতে ভোট করেছেন ওনারা। এবং এখানে আপনার চার্টে যেটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে প্রত্যেকটি পয়েন্ট, এই ৪৭ টি পয়েন্ট আ সবগুলো সম্ভবত এখানে ওভাবে করে আ ইয়ে করা নেই। তবে ডান পাশে আপনি যে চার্টটা দেখছেন, সেখানে এই সংখ্যাটি নির্দেশ করে কতগুলি হ্যাঁ ভোট পেয়েছে এই পয়েন্টটা। তো আর লাল যে দাগটা, এটা হচ্ছে মেজরিটি, অর্থাৎ এই লাল দাগের ডান পাশে যদি যেই পয়েন্টগুলো গিয়েছে, সেগুলো হচ্ছে মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠতা আছে সেই পয়েন্টগুলোর। আম তো এখানে আমরা আরেকটা যেটা ইম্পোর্টেন্স দেখতে পাই, যে সর্বোচ্চ আ আ ভোট পেয়েছে অ্যাক্ট ৩২ কিংবা ৩১, এরকম অনেকগুলো পয়েন্ট, অনেকগুলো বিষয়, এবং সর্বনিম্নটাও ২৩ টি ভোট পেয়েছে।
এবং পরবর্তী সেকশনটা আ আইন, অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশ। সেখানেও মোটামুটি একই রকম দেখা যাচ্ছে যে সর্বনিম্ন ২৩ টি এবং সর্বোচ্চ অনেকগুলো পয়েন্ট ৩২ টি ভোট পেয়েছে। এবার আমরা ছোট আরেকটা বিষয় দেখে নিই। সেটা হচ্ছে যে এই সংবিধান সংশোধনে এই ৩ টি পয়েন্ট আছে আইনসভা, দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগ। সেই ৩ টি পয়েন্ট আমরা অন্য সেকশনেও দেখতে পাই। সেখানেও আইনসভা, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন আছে। কারণ ২ টার ক্ষেত্রেই তারা এই নির্দেশনাটা দিয়ে দিয়েছেন যে এখানে আইনসভাটি কিভাবে তৈরি হবে, বিচার বিভাগ কিভাবে গঠন করা হবে এবং দুর্নীতি কিভাবে দমন করা হবে। তো এটাই প্রথমত একটা সামারি। এরপর আমরা যদি ডিটেইল রিড আউট এ চলে যাই, তো আমি আ এটা বাংলাটা থেকে পড়ব। তো ১ম সাবসেকশন রাষ্ট্রভাষা, নাগরিকত্ব ও সংবিধান। ১. ভাষা। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। সংবিধানে বাংলাদেশের নাগরিকদের মাতৃভাষা হিসেবে ব্যবহৃত অন্যান্য সকল ভাষাকে দেশের প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে। ২. বাংলাদেশের নাগরিকদের পরিচয়। বিদ্যমান সংবিধানে বর্ণিত বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন বিধানটি নিম্নোক্তভাবে প্রতিস্থাপন করা হবে। বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন। ৩ নম্বরে বেশ কিছু আর্টিকেল সংশোধনের কথা বলা হয়েছে। এটা আমি স্কিপ করছি। ৪ নম্বরেও সংবিধানের কিছু অংশ আ আ বাদ দিয়ে দেয়া হবে সেটা বলা হয়েছে। কোন অংশ সেটা এভাবে করে উল্লেখ করা নেই। এজন্য এটাও স্কিপ করছি। আ ৫ নম্বরেও আরো বেশ কিছু আ আর্টিকেল রেফারেন্স দেয়া। ৬ নম্বরে আছে জরুরি অবস্থা ঘোষণা। বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ১৪৪ ক সংশোধনের সময় অভ্যন্তরীণ গোলযোগের শব্দগুলোর পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ শব্দগুলো প্রতিস্থাপিত হবে। ২. জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা হবে। জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত মন্ত্রিসভা বৈঠকে বিরোধী দলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতার উপস্থিতি অন্তর্ভুক্ত করা হবে। জরুরি অবস্থাকালীন নাগরিকের ২ টি অধিকার লঙ্ঘনীয় করার লক্ষ্যে এই মর্মে বিধান করা হবে যে, অনুচ্ছেদ ৪৭ ক এর বিধান সাপেক্ষে কোন নাগরিকের জীবনের অধিকার বা রাইট টু লাইফ এবং বিচার ও দণ্ড সম্পর্কে বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ৩৫ এ বর্ণিত মৌলিক অধিকারসমূহ খর্ব করা যাবে না। সাবসেকশন আ রাষ্ট্র পরিচালনার মূলনীতি। মূলনীতিসমূহ সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখ থাকবে। ৮. সকল সম্প্রদায়ের সহাবস্থান ও মর্যাদা। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে বাংলাদেশ একটি বহু জাতি গোষ্ঠী, বহু ধর্মী, বহু ভাষী ও বহু দেশ যেখানে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। ৯. মৌলিক অধিকারসমূহের তালিকা সম্প্রসারণ। নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, সেগুলোর সুরক্ষা এবং বাস্তবায়নের সাংবিধানিক ও আইনি ব্যবস্থা নিশ্চিত করা হবে। নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত বিস্তারিত প্রস্তাবগুলো জাতীয় ঐকমত্য কমিশনের রিপোর্টে উল্লেখ করা হবে, যাতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিষয়টির গুরুত্ব অনুধাবন করেন এবং ভবিষ্যতে জনপ্রতিনিধিরা সাংবিধানিক ব্যবস্থা ও আইনি বিধানাবলী পরিবর্তন করতে পারেন। ১০ এবং এটার আরেকটি সেকশন, এটা রাষ্ট্রপতি সাবসেকশন। ১০ নম্বরে আছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী আইনসভার উভয় কক্ষের অর্থাৎ নিম্নকক্ষ ও উচ্চকক্ষ সদস্যদের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ৪৮(৪) এ বর্ণিত যোগ্যতাসমূহ এবং রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সময় কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রীয়, সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের পদে থাকতে পারবেন না।
11 রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনয়নের লক্ষ্যে এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে সংবিধানের একটি অনুচ্ছেদের সংশোধনী আনয়ন করা, যাতে কারো পরামর্শ বা সুপারিশ ছাড়াই নিজ এখতিয়ার বলে রাষ্ট্রপতি নিম্নলিখিত পদে নিয়োগ প্রদান করতে পারেন। পদগুলি হচ্ছে: ১. জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ। ২. তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারগণ। ৩. বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যগণ। ৪. আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ। ৫. বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ৬. বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ। ১২. রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে রাষ্ট্রদ্রোহ, গুরুতর অসদাচরণ এবং সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে। আইনসভার নিম্নকক্ষে অভিশংসন প্রস্তাবটি ২/৩ সদস্যের ভোটে পাশ করার পর তা উচ্চকক্ষে প্রেরণ এবং উচ্চকক্ষের শুনানির মাধ্যমে ২/৩ সমর্থনে সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ১৩. রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যেকোনো দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করার এবং যেকোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে এবং আইনের দ্বারা নির্ধারিত মানদণ্ড, নীতি ও পদ্ধতি অনুসরণক্রমে তিনি উক্ত ক্ষমতা প্রয়োগ করবেন। সংশ্লিষ্ট আইনে এরূপ বিধান রাখা হবে যে এরূপ কোনো আবেদন বিবেচনার পূর্বে মামলার বাদী বা ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবারের সম্মতি গ্রহণ করা হবে। এরপরের সাবসেকশনটি হচ্ছে প্রধানমন্ত্রী ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এখানে ১৪ নম্বরে আছে প্রধানমন্ত্রীর পদের মেয়াদ। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যতবারই হোক সর্বোচ্চ ১০ বছর থাকতে পারবেন। এজন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদসমূহের প্রয়োজনীয় সংশোধন করা হবে। ১৫. প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবেন না। ১৬. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সংবিধান সংশোধন করে নিম্নরূপ বিধান সংযুক্ত করা হবে। মেয়াদ অবসানের কারণে অথবা মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের অনুচ্ছেদ ৫৮ খ সংশোধনপূর্বক সংসদের মেয়াদ অবসান হওয়ার ১৫ দিন পূর্বে এবং মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে ভঙ্গ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে। ৩. মেয়াদ অবসানের ক্ষেত্রে সংসদের মেয়াদ অবসান হওয়ার ৩০ দিন পূর্বে আইনসভার নিম্নকক্ষের স্পিকারের তত্ত্বাবধানে এবং জাতীয় সংসদ সচিবালয়ের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার বিরোধী দলের এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি, যদি সংসদে আসন সংখ্যার বিবেচনায় একাধিক দল দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের অবস্থানে থাকে, তাহলে সেসব দলের মধ্যে নির্বাচনে সর্বোচ্চ পরিমাণে ভোটপ্রাপ্ত দলটি দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হিসেবে বিবেচিত হবে। মোট ৫ সদস্যের সমন্বয়ে একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কমিটি গঠিত হবে। কমিটির যেকোনো বৈঠক ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জাতীয় সংসদের স্পিকার সভাপতিত্ব করবেন। ৪. কমিটি গঠিত হওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে কমিটির নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ, সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলসমূহ এবং জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্যদের নিকট হতে সংবিধানের অনুচ্ছেদ ৫৮ গ ৭ এ বর্ণিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তির নাম প্রস্তাবের আহ্বান করা হবে এবং এক্ষেত্রে প্রতিটি দল একজন এবং স্বতন্ত্র সংসদ সদস্য একজন মাত্র ব্যক্তির নাম প্রস্তাব করতে পারবেন।
৫ রাজনৈতিক দলসমূহ এবং স্বতন্ত্র সংসদ সদস্যগণ পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে জাতীয় সংসদ সচিবালয়ে তাদের প্রস্তাবিত নাম দাখিল করবে। কমিটি নিজ উদ্যোগেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদের জন্য উপযুক্ত ব্যক্তির নাম অনুসন্ধান ও অন্তর্ভুক্ত করতে পারবে। পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে কমিটির সদস্যগণ সভায় মিলিত হয়ে নিজেদের অনুসন্ধানে প্রাপ্ত এবং রাজনৈতিক দলসমূহ ও স্বতন্ত্র সংসদ সদস্যদের নিকট হতে প্রস্তাবিত নামসমূহ নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা আ করতে বাংলাদেশের যে সকল নাগরিক সংবিধানের অনুচ্ছেদ ৫৮ গ ৭ এর অধীনে উপদেষ্টা হওয়ার যোগ্যতা আ রাখে তাদের মধ্য হতে একজনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেবেন এবং তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। ৭ বাছাই কমিটি গঠিত হওয়ার পরবর্তী ১২০ ঘন্টার মধ্যে এ পদ্ধতিতে প্রধান উপদেষ্টা হিসেবে কোনো ব্যক্তিকে চূড়ান্ত করা সম্ভব না হলে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টা পদের জন্য অনুচ্ছেদ ৫৮ গ এ বর্ণিত শর্ত অনুসরণ পূর্বক সংসদের সরকারি দল আম বা জোট জোট ৫ জনের উপযোগ আ উপযুক্ত ব্যক্তির নাম প্রস্তাব করবে এবং প্রধান বিরোধী দল কিংবা জোট ৫ জন উপযুক্ত ব্যক্তির নাম প্রস্তাব করবে। এছাড়া সংসদের ২য় বৃহত্তম বিরোধী দল ২ জন উপযুক্ত ব্যক্তির নাম প্রস্তাব করবে। যদি সংসদে আসন সংখ্যার বিবেচনায় একাধিক দল ২য় বৃহত্তম বিরোধী দলের অবস্থানে থাকে তাহলে সেসব দলের মধ্যে নির্বাচনে সর্বোচ্চ ভোট যে পেয়েছে সেই দলটিকে বিরোধী দল হিসেবে বিবেচনা করা হবে। ৮ উপযুক্ত দফায় বর্ণিত সময় অতিবাহিত হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে সরকারি দল কিংবা জোটের প্রস্তাবিত ৫ জন ব্যক্তির নামের তালিকা হতে প্রধান বিরোধী দল বা জোট যেকোনো একজনকে বেছে নেবে। অনুরূপভাবে প্রধান বিরোধী দল প্রস্তাবিত ৫ জন ব্যক্তির নামের তালিকা হতে সরকারি দল যেকোনো একজনকে বেছে নেবে। ২য় বৃহত্তম আ দলের প্রস্তাবিত মোট ২ জনের নামের তালিকা হতে সরকারি দল বা জোট যেকোনো একজনকে বেছে নেবে এবং প্রধান বিরোধী দল যেকোনো একজনকে বেছে নেবে। এই পদ্ধতিতে প্রাপ্ত নামসমূহের মধ্য হতে যেকোনো একজনের ব্যাপারে যদি প্রস্তাবকারী দলগুলোর মধ্যে ঐকমত প্রতিষ্ঠিত হয়, তবে তিনি পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হবেন। অথবা কোনো একজনের ব্যাপারে কমিটির ৫ জন সদস্যের মধ্যে যদি ৪ জন সদস্য একমত হন, তাহলে তিনিই পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মনোনীত হবেন। ৯ এ আছে যদি উপর্যুক্ত পদ্ধতিতে কোনো একজনের বিষয়ে প্রস্তাবকারী পক্ষসমূহ একমত না হতে পারে, তাহলে নে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বিচার বিভাগের ২ জন প্রতিনিধি বাছাই কমিটিতে সদস্য হিসেবে যুক্ত হবেন। তবে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কারো নাম প্রস্তাব করতে পারবেন না। উক্ত ২ জন প্রতিনিধির মধ্যে একজন আপিল বিভাগের বিচারপতি হবেন এবং একজন হাইকোর্ট বিভাগের বিচারপতি হবেন। উক্ত ২ জন বিভাগীয় প্রতিনিধিকে মনোনীত করার জন্য সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, কর্মরত প্রধান বিচারপতি এবং আ আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি সমন্বয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হবে। এই পর্যায়ে ৭ সদস্য বিশিষ্ট উক্ত বাছাই কমিটির সদস্যগণ পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে স্পিকারের তত্ত্বাবধানে গোপন ব্যালটের র‍্যাংকড চয়েস বা ভিত্তিক ভোটিং পদ্ধতি প্রয়োগ করে উক্ত সংক্ষিপ্ত তালিকা হতে যেকোনো একজনকে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেবেন। ১১ তে আছে উপর্যুক্ত যেকোনো পদ্ধতিতে মনোনীত ব্যক্তিকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি পরবর্তী ৯০ দিনের জন্য প্রধান উপদেষ্টা পদে নিয়োগদান করবেন। তবে শর্ত থাকে যে সংসদ বহাল থাকা অবস্থায় তিনি শপথ গ্রহণ করবেন না। ১২ উপর্যুক্ত পদ্ধতিসমূহের মাধ্যমেও যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বেছে নেওয়া সম্ভব না হয়, তাহলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অনুসরণ করতে হবে। তবে শর্ত থাকে যে এক্ষেত্রে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বেছে নেয়া যাবে না। ১৩ তে আছে কোনো ধরনের প্রধান উপদেষ্টার পদ শূন্য হলে রাষ্ট্রপতি অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অবশিষ্ট মেয়াদের জন্য
পূর্ববর্তী র‍্যাংক চয়েস বা ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতিতে ২য় স্থানে থাকা বয়সে জ্যেষ্ঠতম ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে নিয়োগদান করবেন। ২য় স্থানে থাকা বয়সে জ্যেষ্ঠতম জ্যেষ্ঠতম ব্যক্তি দায়িত্ব গ্রহণে অসম্মতি জানালে অথবা দায়িত্ব পালনে অপারগ হলে র‍্যাংক চয়েস বা ক্রমভিত্তিক ভোটিং এর পদ্ধতিতে পরবর্তী স্থানে থাকা ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে অবশিষ্ট মেয়াদের জন্য নিযুক্ত হবেন। এই পদ্ধতিতে প্রধান উপদেষ্টা পদে পরিবর্তন হলেও উপদেষ্টা পরিষদ বহাল থাকবে। তবে উপদেষ্টা পরিষদের কোনো পদ শূন্য হলে নবনিযুক্ত প্রধান উপদেষ্টা সেই শূন্য পদ পূরণের অধিকার রাখবেন। ১৩ তে আছে নিয়োগ লাভের পর প্রধান উপদেষ্টা উপযুক্ত বাছাই কমিটির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের অনুচ্ছেদ ৫৮ গ ৭ এ বর্ণিত উপযুক্ত ব্যক্তিদের মধ্য থেকে অনধিক ১৫ জন ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগের জন্য বেছে নেবেন এবং রাষ্ট্রপতি তাদের নিয়োগ প্রদান করবেন। ১৫ মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে ভঙ্গ হওয়ার পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে জাতীয় সংসদ সচিবালয়ের ব্যবস্থাপনায় বিলুপ্ত সংসদের একই ধরনের প্রতিনিধিত্ব নিয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কমিটি গঠিত হবে এবং উক্ত কমিটি পরবর্তী ১৪ দিন তথা ৩৩৬ ঘন্টার মধ্যে উক্ত রূপ অভিন্ন পদ্ধতিতে একজন ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেবে এবং তিনি অবিলম্বে রাষ্ট্রপতি কর্তৃক প্রধান উপদেষ্টা নিযুক্ত হবেন। ১৬ তে আছে সংবিধানের অনুচ্ছেদ ৫৮ গ ৭ খ সংশোধন পূর্বক ৭২ বছরের অধিক বয়স্ক নহেন শব্দসমূহের পরিবর্তে ৭৫ বছরের অধিক বয়স্ক নহেন শব্দসমূহ প্রতিস্থাপিত হবে। ১৭ তে আছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ সুবিধা ভোগ করবেন এবং উপদেষ্টাগণ মন্ত্রীর পদমর্যাদা ও সুযোগ সুবিধা ভোগ করবেন। ৫৮ সংবিধানে বর্ণিত বিধানাবলী সাপেক্ষে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব, কর্তব্য, এখতিয়ার ও অবসানের সময়সীমা নির্ধারিত হবে। ১৯ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে অনধিক ৯০ দিন। তবে দৈব দুর্বিপাকজনিত কারণে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার আরও সর্বোচ্চ ৩০ দিন দায়িত্ব পালন করতে পারবে। ২০ নতুন সংসদ গঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী যে তারিখে তার পদের কার্যভার গ্রহণ করবেন সেই তারিখে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হবে। এবং ২১ ত্রয়োদশ সংশোধনীর অনুচ্ছেদ ৫৮ গ ২ এর বিধানে উল্লিখিত ব্যবস্থা বহাল থাকবে। এবার আমরা চলে যাই নেক্সট সাবসেকশনে, যেটা হচ্ছে আইনসভা। ১৭ নম্বরে আছে আইনসভা গঠন। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে বাংলাদেশে একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে, যা নিম্নকক্ষ কিংবা জাতীয় সংসদ এবং উচ্চকক্ষ কিংবা সেনেট সমন্বয়ে গঠিত হবে। এরপরের সাবসেকশন হচ্ছে উচ্চকক্ষের গঠন, সদস্য নির্বাচন পদ্ধতি ও এখতিয়ার। উচ্চকক্ষের গঠন। ক নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব কিংবা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে উচ্চকক্ষের ১০০ জন সদস্য নির্বাচিত হবেন। খ উচ্চকক্ষের মেয়াদ হবে শপথ গ্রহণের তারিখ হতে ৫ বছর। তবে কোনো কারণে নিম্নকক্ষ ভেঙে গেলে উচ্চকক্ষ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। খ রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের সাধারণ নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশের সময় একই সঙ্গে উচ্চকক্ষের প্রার্থী তালিকা প্রকাশ করবে। তালিকায় কমপক্ষে ১০% নারী প্রার্থী থাকবে। ১৯ উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা। উচ্চকক্ষ নিম্নোক্ত দায়িত্বসমূহ পালন করবে। ক নিম্নকক্ষের প্রস্তাবিত আইন প্রণয়নের বিষয়টি পর্যালোচনা করবে। উচ্চকক্ষের আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না, তবে
কোনো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আইন প্রণয়নের জন্য নিম্নকক্ষ বরাবর প্রস্তাব করতে পারবে। নিম্নকক্ষে পাসকৃত অর্থ বিল এবং আস্থা ভোট ব্যতীত সকল বিল উচ্চকক্ষে অনুমোদনের জন্য উপস্থাপিত হতে হবে। উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না। উচ্চকক্ষ কোনো বিল সর্বোচ্চ ২ মাসের বেশি আটকে রাখলে তা উচ্চকক্ষ কর্তৃক অনুমোদিত বলে বিবেচিত হবে। খ যদি উচ্চকক্ষ কোনো বিল অনুমোদন করে, সেক্ষেত্রে উভয় কক্ষ কর্তৃক পাসকৃত বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে। গ যে ক্ষেত্রে উচ্চকক্ষ সংশোধনের সুপারিশ সহ বিল পুনর্বিবেচনার জন্য নিম্নকক্ষে পাঠাবে, সেক্ষেত্রে নিম্নকক্ষ উচ্চকক্ষের প্রস্তাবিত সংশোধনীগুলো সম্পূর্ণ ও আংশিকভাবে গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবে। ঘ উচ্চকক্ষ থেকে ফেরত পাঠানো বিল যদি নিম্নকক্ষের অধিবেশনে আবারও পাশ হয়, তবে উচ্চকক্ষের অনুমোদন ছাড়াই বিলটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য প্রেরিত হবে। এবং সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিল উচ্চকক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাশ করতে হবে। ২০ নম্বরে আছে উচ্চকক্ষের সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে উচ্চকক্ষের সদস্যগণের যোগ্যতা ও অযোগ্যতা নিম্নকক্ষের সদস্যগণের যোগ্যতার অনুরূপ হবে। ২১ জাতীয় সংসদের নারী প্রতিনিধিত্ব। জাতীয় সংসদের নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে ১০০ আসনে উন্নীত করা হবে। ২২ জাতীয় সংসদের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির পদ্ধতি। ক বিদ্যমান সংরক্ষিত ৫০টি আসন বহাল রেখে সংবিধানের অনুচ্ছেদ ৬৫(৩)-এ প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। খ জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষরের পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল বিদ্যমান ৩০০ সংসদীয় আসনের জন্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম ৫% নারী প্রার্থী মনোনয়ন দেবে, তবে এটি সংবিধানে উল্লেখ করা হবে না। গ পরবর্তী সাধারণ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ন্যূনতম ১০% নারী প্রার্থীর মনোনয়ন দেবে। ঘ এই পদ্ধতিতে রাজনৈতিক দলগুলো সাধারণ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম ৩৩% নারী প্রার্থী মনোনয়নের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে প্রত্যেক সাধারণ নির্বাচনে ন্যূনতম ৫% বর্ধিত হারে নারী প্রার্থী মনোনয়ন অব্যাহত রাখবে। সংবিধানে বর্ণিত জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন অব্যাহত রেখে সংবিধানের সপ্তদশ বা ১৭তম সংশোধনী, যা ৮ জুলাই ২০১৮-তে পাশ হয়েছে, এর মাধ্যমে সংরক্ষিত নারী আসনের মেয়াদ ২৫ বছর বৃদ্ধি করা হয়। হিসাব অনুযায়ী তা ২০৪৩ সাল পর্যন্ত বহাল থাকবে। তবে সাধারণ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ৩৩% নারী প্রার্থিতার লক্ষ্য ২০৪৩ সালের আগেই যদি অর্জিত হয়ে যায়, তাহলে সংবিধানের সপ্তদশ বা ১৭তম সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত বিধান নির্ধারিত সময়ের আগেই বাতিল হয়ে যাবে। ২৩ ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে মনোনয়ন। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে আইনসভার উভয় কক্ষে একজন করে ডেপুটি স্পিকার সরকার দলীয় সদস্য ব্যতীত অপর সদস্যদের মধ্য থেকে মনোনীত করা হবে। ২৪ সংসদের স্থায়ী কমিটির সভাপতি। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটি, প্রিভিলেজ কমিটি, অনুমিত হিসাব কমিটি ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি পদে বিরোধী দলীয় সদস্যগণ দায়িত্ব পালন করবেন। এছাড়া জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পদে সংসদে আসনের সংখ্যানুপাতে বিরোধী দলের মধ্য থেকে নির্বাচন করা হবে। ২৫ জাতীয় সংসদে দলের বিরুদ্ধে ভোটদান। সংবিধানের অনুচ্ছেদ ৭০-এর বিদ্যমান বিধান পরিবর্তন করে এরূপ যুক্ত করা হবে যে জাতীয় সংসদের সদস্যগণ কেবল অর্থ বিল এবং আস্থা ভোট প্রদানের ক্ষেত্রে নিজ দলের প্রতি অনুগত থাকবেন। অন্য যেকোনো বিষয়ে তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন।
২৬ আন্তর্জাতিক চুক্তি আইনসভায় অনুমোদন। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে জাতীয় রাষ্ট্র বা রাষ্ট্রীয় নিরাপত্তা প্রভাবিত করে এরূপ আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের পর আইনসভার উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে অনুমোদন করা হবে। এরপরে সাবসেকশনে আছে নির্বাচন ব্যবস্থা। ২৭ প্রতি জনশুমারি বা ১০ বছর পর সীমানা পুনর্নির্ধারণ। প্রতি জনশুমারি বা অনধিক ১০ বছর পরে সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য সংবিধানের অনুচ্ছেদ ১১৯ এর দফা ১ এর গ এর শেষে বর্ণিত এবং শব্দটির পর আইনের দ্বারা নির্ধারিত একটি অস্থায়ী বিশেষায়িত কমিটি গঠনের বিধান যুক্ত করা হবে। সংশ্লিষ্ট জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন ২০২১ সর্বশেষ ২০২৫ সালে সংশোধিত এর ধারা ৮(৩) এর সঙ্গে যুক্ত করে উক্ত কমিটির গঠন ও কার্যপরিধি নির্ধারণ করা হবে। এর পরের সাবসেকশন বিচার বিভাগ। ২৮ আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগ। সংবিধানের অনুচ্ছেদ ৯৫ এর বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন করে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ। ১ আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগদান করবেন। ২ তবে শর্ত থাকে যে অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগের কারণে সংবিধানের অনুচ্ছেদ ৯৬ এর অধীন কোনো বিচারপতির বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান থাকলে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের জন্য বিবেচনা করা যাবে না। ৩০ আপিল বিভাগের বিচারক সংখ্যা। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে আপিল বিভাগের বিচারক সংখ্যা বৃদ্ধি এবং প্রধান বিচারপতির চাহিদা মোতাবেক সময়ে সময়ে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ করা যাবে। ৩১ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন বা জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠন করা হবে। ৩২ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ কমিশন সংক্রান্ত বিধান। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগ কমিশন সংক্রান্ত বিধানকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। ৩৩ বিচার বিভাগের স্বাধীনতা। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা প্রদান করা হবে। ৩৪ বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ। ক সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ। রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে, তবে রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে প্রধান বিচারপতি সময়ে সময়ে যে সার্কিট বেঞ্চ প্রতিষ্ঠা করতে পারতেন তার পরিবর্তে প্রধান বিচারপতি কর্তৃক প্রতিটি বিভাগে এক বা একাধিক স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা করা হবে। খ উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ। যে সকল উপজেলা জেলা সদরে অবস্থিত সে সকল উপজেলা আদালতসমূহ জেলা জজ কোর্টের সাথে সংযুক্ত রেখে সুনির্দিষ্ট করে দিতে হবে। বিদ্যমান চৌকি আদালত, দ্বীপাঞ্চল ও ইতিমধ্যে প্রতিষ্ঠিত উপজেলা আদালতসমূহ বহাল রেখে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। জেলা সদরের কাছাকাছি উপজেলাগুলোতে নতুন আদালত স্থাপনের প্রয়োজন নেই। অবশিষ্ট উপজেলাগুলোর জনসংখ্যার ঘনত্ব, ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য, যাতায়াত ব্যবস্থা, দূরত্ব, অর্থনৈতিক অবস্থা, মামলার সংখ্যা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে আদালত স্থাপন করা হবে। অধস্তন আদালতের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও অর্থ বরাদ্দ নিশ্চিত করা এবং আইনগত সহায়তা কার্যক্রম উপজেলা পর্যায়ে পর্যন্ত সম্প্রসারিত করা হবে। ৩৫ বিচারকদের পদের মেয়াদ ও তাদের অপসারণ। সংবিধানের অনুচ্ছেদ ৯৬ এ বর্ণিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে শক্তিশালী করা ও এখতিয়ার বৃদ্ধি করা হবে। ৩৬ বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ। অধস্তন আদালতের বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করার জন্য সংবিধানের অনুচ্ছেদ ১১৬ ও সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন করা হবে।
৩৭ স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠন। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে, সংবিধানের অধীনে সুপ্রিম কোর্ট ও জেলা ইউনিটের সমন্বয়ে একটি স্থায়ী সরকারি অ্যাটর্নি সার্ভিস গঠন করা হবে। এর পরের সাবসেকশন হচ্ছে নির্বাচন কমিশন। ৩৮ নির্বাচন কমিশনের নিয়োগ। বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ১১৮ সংশোধন পূর্বক এরূপ যুক্ত করা ক প্রধান নির্বাচন কমিশনার এবং নির্ধারিত সংখ্যক নির্বাচন কমিশনার গণের সমন্বয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে। নির্বাচন কমিশন গঠনের উদ্দেশ্যে নিম্নরূপে গঠিত একটি বাছাই কমিটির মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করা হবে। জাতীয় সংসদের স্পিকার, যিনি এই বাছাই বা সিলেকশন কমিটির প্রধান হবেন। ২ ডেপুটি স্পিকার, যিনি বিরোধী দল হতে নির্বাচিত হবেন। ৩ প্রধানমন্ত্রী। ৪ বিরোধী দলের নেতা এবং ৫ প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে আপিল বিভাগের একজন বিচারপতি। এই বাছাই বা সিলেকশন কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারগণের নিয়োগ করার উদ্দেশ্যে বিদায়ী নির্বাচন কমিশনের প্রধান ও অন্যান্য কমিশনারগণের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন পূর্বে সংসদ কর্তৃক প্রণীত আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, যেখানে নির্বাচন কমিশনার হওয়ার যোগ্যতা, অযোগ্যতা, প্রার্থী অনুসন্ধানের পদ্ধতি, প্রাধিকার ও কর্মপদ্ধতির উল্লেখ থাকবে, সেই ইচ্ছাপত্র ও প্রার্থীর সংশ্লিষ্ট তথ্যাদি আহ্বান করাসহ কমিটির নিজস্ব উদ্যোগে উপযুক্ত প্রার্থী অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবেন। খ অনুসন্ধানে প্রাপ্ত ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্ত স্বচ্ছ প্রক্রিয়ায় যাচাই বাছাই করত সর্বসম্মতিক্রমে তাদের মধ্য হতে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্ধারিত প্রতিটি পদের বিপরীতে একজন করে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের জন্য রাষ্ট্রপতির নিকট প্রেরণ করা হবে এবং রাষ্ট্রপতি তাদেরকে কার্যভার গ্রহণের তারিখ হতে পরবর্তী ৫ বছরের জন্য নিয়োগ দান করবেন। স্পিকারের তত্ত্বাবধানে জাতীয় সংসদ সচিবালয় একটি কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ১১৮ এর দফা ২, ৩, ৪, ৫ ও ৬ অপরিবর্তিত থাকবে। তবে অনুচ্ছেদ ১১৮(৫) এ এরূপ যুক্ত হবে যে, এতদ ব্যতীত জাতীয় সংসদ কর্তৃক প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারগণের জবাবদিহিতার জন্য আইন প্রণয়ন ও আচরণবিধি প্রণয়ন করা হবে। এর পরের সাবসেকশন সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ। ন্যায়পাল নিয়োগ ৩৯। সংবিধানের বর্তমান অনুচ্ছেদ ৭৭ সংশোধন পূর্বক ৭৭(১) এ যুক্ত করা হবে যে, এই সংবিধানের অধীনে জাতীয় সংসদের স্পিকার, যিনি এই বাছাই কমিটি হবেন। ডেপুটি স্পিকার, যিনি বিরোধী দল হতে নির্বাচিত হবেন। সংসদ নেতা, বিরোধী দলের নেতা, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি, রাষ্ট্রপতির একজন প্রতিনিধি, নির্দলীয় ব্যক্তি এবং আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতা সম্পন্ন এবং ৭ প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে আপিল বিভাগের একজন বিচারপতি সমন্বয়ে একটি বাছাই কমিটি গঠন করা হবে। এই কমিটি ন্যায়পাল পদে নিয়োগ লাভের উপযুক্ত এবং এই পদে নিয়োগ লাভে আগ্রহী ব্যক্তিবর্গের নিকট হতে আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ইচ্ছাপত্র অথবা তথ্য আহ্বান করা সহ উপযুক্ত প্রার্থীর অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে। গ অনুসন্ধানে প্রাপ্ত জীবন বৃত্তান্ত সমূহ যাচাই বাছাই করত উক্ত বাছাই কমিটির ২/৩ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বাছাইকৃতদের মধ্য হতে একজন ন্যায়পাল পদে নিয়োগের জন্য চূড়ান্ত হবে। অতঃপর রাষ্ট্রপতি তাকে কার্যভার গ্রহণের তারিখ হতে পরবর্তী ৫ বছরের জন্য নিয়োগ দান করবেন। ঘ ন্যায়পালের যোগ্যতা, অযোগ্যতা, বয়সসীমা, কর্মের শর্তাবলী ও কর্মপরিধি, স্বচ্ছতা ও জবাবদিহিতার ব্যবস্থা,
পদত্যাগ ও পুনর্নিয়োগের লাভের সুযোগ, অধিকার ইত্যাদি সংসদ কর্তৃক প্রণীত আইন দ্বারা নির্ধারিত হবে। সরকারি কর্ম কমিশনের নিয়োগ সংবিধানের ১৩৭ সংশোধন বিলুপ্তিপূর্বক যুক্ত করা হবে যে ক. সংবিধানের অধীনে ৩টি সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা করা হবে এবং প্রত্যেক কমিশন একজন চেয়ারম্যান ও ৭ জন সদস্য নিয়ে গঠিত হবে। খ. জাতীয় সংসদের স্পিকার, যিনি এই বাছাই কমিটির প্রধান হবেন। ২. ডেপুটি স্পিকার। ৩. জাতীয় সংসদের প্রধান হুইপ, বিরোধী দলের প্রধান হুইপ, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি। প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় বা স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সমন্বয়ে গঠিত একটি বাছাই কমিটি সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের নিয়োগ করার উদ্দেশ্যে বিদায়ী সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যগণের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন পূর্বে আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতা সম্পন্ন আগ্রহী ব্যক্তিবর্গের নিকট হতে আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ইচ্ছাপত্র ও জীবন বৃত্তান্ত আহ্বান করা সহ উপযুক্ত প্রার্থীর অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে। অনুসন্ধানে প্রাপ্ত ব্যক্তিগণের জীবন বৃত্তান্ত স্বচ্ছতার ভিত্তিতে যাচাই বাছাই করত উক্ত বাছাই কমিটির ২/৩ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে মনোনীত করে তাদের মধ্য হতে একজনকে চেয়ারম্যান এবং অনধিক ৭ জনকে সদস্য হিসেবে নিয়োগের জন্য রাষ্ট্রপতির নিকট প্রেরণ করা হবে এবং রাষ্ট্রপতি তাদেরকে কার্যভার গ্রহণের তারিখ হতে পরবর্তী ৫ বছরের জন্য নিয়োগদান করবেন। বিদায়ী সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণের মেয়াদ শেষ হওয়ার পর অবিলম্বে নতুন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ কার্যভার গ্রহণ করবেন। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণের যোগ্যতা, অযোগ্যতা, বয়সসীমা, কর্মের শর্তাবলী ও কর্মপরিধি, স্বচ্ছতা ও জবাবদিহিতার ব্যবস্থা, পদত্যাগ ও পুনর্নিয়োগের লাভের সুযোগ, অধিকার ইত্যাদি সংসদ কর্তৃক প্রণীত আইন দ্বারা নির্ধারিত হবে। সুপ্রিম কোর্টের কোনো বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হতে পারেন, সেরূপ পদ্ধতি ও কারণ ব্যতীত সরকারি কর্ম কমিশনসমূহের কোনো চেয়ারম্যান বা অন্য কোনো সদস্য অপসারিত হবেন না। সরকারি কর্ম কমিশন স্বীয় দায়িত্ব কর্মপালনের নিমিত্ত প্রয়োজনীয় বিধি প্রণয়ন করতে পারবে। এই বাক্যসমূহ, শব্দসমূহ, চিহ্নসমূহ প্রতিস্থাপিত হবে। ৪১ আছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ। সংবিধানের অনুচ্ছেদ ১২৭ সংশোধনপূর্বক বিধান করা হবে যে জাতীয় সংসদের বিরোধী দল হতে নির্বাচিত ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, বিরোধী দলীয় উপনেতা, জাতীয় সংসদের প্রধান হুইপ, জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সমন্বয়ে একটি বাছাই কমিটি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে নিয়োগের উদ্দেশ্যে বিদায়ী মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন পূর্বে আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতা সম্পন্ন আগ্রহী ব্যক্তিবর্গের নিকট হতে আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ইচ্ছাপত্র ও জীবন বৃত্তান্ত আহ্বান করা সহ উপযুক্ত প্রার্থীর অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবেন। অনুসন্ধানে প্রাপ্ত প্রার্থীদের জীবন বৃত্তান্ত যাচাই বাছাই করারত উক্ত বাছাই কমিটি ২/৩ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে বাছাই করে তাদের মধ্য হতে একজনকে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে নিয়োগের জন্য রাষ্ট্রপতির নিকট প্রস্তাব প্রেরণ করবে এবং রাষ্ট্রপতি তাকে কার্যভার গ্রহণের তারিখ হতে পরবর্তী ৫ বছরের জন্য নিয়োগদান করবেন। বিদায়ী মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের মেয়াদ শেষ হওয়ার পর অবিলম্বে নবনিযুক্ত মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যভার গ্রহণ করবেন।
মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের নিয়োগ লাভের যোগ্যতা ও অযোগ্যতা, বয়সসীমা, কর্মের শর্তাবলী ও কর্মপরিধি, স্বচ্ছতা ও জবাবদিহিতার ব্যবস্থা, পদত্যাগ ও পুনর্নিয়োগের লাভের সুযোগ, অধিকার ইত্যাদি সংসদ কর্তৃক প্রণীত আইন দ্বারা নির্ধারিত হবে। সুপ্রিম কোর্টের কোনো বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হতে পারেন, সেরূপ পদ্ধতি ও কারণ ব্যতীত মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অপসারিত হবেন না। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক তার দফতরের দায়িত্ব বা কর্ম পালনের নিমিত্ত প্রয়োজনীয় বিধি প্রণয়ন করতে পারবেন। এই বাক্যসমূহ, শব্দসমূহ ও চিহ্নসমূহ প্রতিস্থাপিত হবে। এরপরের সাবসেকশনে আছে দুর্নীতি দমন কমিশন। ৪২ দুর্নীতি দমন কমিশনের নিয়োগ। যেহেতু বর্তমানে দুর্নীতি দমন কমিশন একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সেহেতু সেটিকে সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষ্যে সংবিধানের নিম্নরূপ একটি নতুন অনুচ্ছেদ যুক্ত করা হবে। ১. দেশে একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন থাকবে এবং এই কমিশনের নিয়োগ ও কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে নিম্নোক্তভাবে একটি বাছাই ও পর্যালোচনা কমিটি গঠন করা হবে। প্রধান বিচারপতি ব্যতীত আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি, মহান হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশন সাধারণের চেয়ারম্যান, জাতীয় সংসদের সংসদ নেতা কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি এবং প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত একজন নাগরিক প্রতিনিধি, যিনি দুর্নীতি বিরোধী ও সুশাসন প্রতিষ্ঠার কাজে অভিজ্ঞতা সম্পন্ন। উক্ত বাছাই কমিটি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য কমিশনারগণের নিয়োগের উদ্দেশ্যে আগ্রহী ব্যক্তিবর্গের নিকট হতে আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ইচ্ছাপত্র ও জীবন বৃত্তান্ত আহ্বান করা সহ উপযুক্ত প্রার্থীদের জন্য অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবেন। এই কমিটি আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতিকে দুর্নীতি দমন কমিশনারগণের নিয়োগের সুপারিশ প্রদানের উদ্দেশ্যে নাম বাছাই করে রাষ্ট্রপতির নিকট প্রেরণ এবং নিয়মিতভাবে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম পর্যালোচনা করবে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য কমিশনার সহ ৫ জনের মধ্যে কমপক্ষে ১ জন নারী হবেন। উক্ত কমিটি উপযুক্ত প্রার্থীদের আইন দ্বারা নির্ধারিত পদ্ধতিতে স্বচ্ছতার ভিত্তিতে যাচাই-বাছাই করারত তাদের মধ্য হতে ১ জনকে চেয়ারম্যান এবং অনধিক ৪ জনকে কমিশনার হিসেবে নিয়োগের জন্য রাষ্ট্রপতির নিকট প্রস্তাব প্রেরণ করবে এবং রাষ্ট্রপতি তাদেরকে কার্যভার গ্রহণের তারিখ হতে পরবর্তী ৪ বছরের জন্য নিয়োগ দান করবেন। সুপ্রিম কোর্টের কোনো বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হতে পারেন, সেরূপ পদ্ধতি ও কারণ ব্যতীত দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বা অন্য কোনো কমিশনার অপসারিত হবেন না। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার পদে বাছাই প্রক্রিয়া, নিয়োগ লাভের যোগ্যতা অযোগ্যতা, বয়স সীমা, কর্মের শর্তাবলী ও কর্মপরিধি, কার্যক্রম পর্যালোচনা, স্বচ্ছতা, জবাবদিহিতার ব্যবস্থা, পদত্যাগ ও পুনর্নিয়োগ লাভের সুযোগ বা অধিকার ইত্যাদি সংসদ কর্তৃক প্রণীত আইন দ্বারা নির্ধারিত হবে। দুর্নীতি দমন কমিশন স্বীয় দপ্তরের দায়িত্ব বা কর্ম পালনের নিমিত্ত প্রয়োজনীয় বিধি প্রণয়ন করতে পারবে। ৪৩ সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার রোধে সংবিধান সংশোধন। বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ২০(২) নিম্নরূপে প্রতিস্থাপন করা হবে। রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টি করবে যেখানে সাধারণ নীতি হিসেবে কোনো ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না এবং অনুপার্জিত আয় ভোগ করতে সমর্থ হবেন না এবং যেখানে বুদ্ধিবৃত্তিক ও কায়িক সকল প্রকার শ্রম সৃষ্টিধর্মী প্রয়াসের ও মানবিক ব্যক্তিত্বের পূর্ণতর অভিব্যক্তিতে পরিণত হবে। এরপরের সাবসেকশন স্থানীয় সরকার প্রতিষ্ঠান। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের
প্রতিষ্ঠানসমূহের নির্বাচন ৪৪ নম্বর বিষয় এটি। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪৫ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা এবং আইন দ্বারা নির্ধারিত সকল কাজ সম্পাদনের ক্ষেত্রে সম্পূর্ণ কার্যকরী স্বায়ত্তশাসন নিশ্চিত করা হবে। জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন কর্মসূচির অংশ না হলে স্থানীয় পর্যায়ে সকল উন্নয়নমূলক কাজের উপর স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সম্পূর্ণ আর্থিক নিয়ন্ত্রণ এবং বাস্তবায়নের কর্তৃত্ব থাকবে। ৪৬ সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অধীনে ন্যস্ত করা। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে প্রজাতন্ত্রের যে সকল কর্মকর্তা বা কর্মচারীগণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কাজে সরাসরি নিয়োজিত, তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের অধীন হবেন এবং যে সকল সরকারি বিভাগ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের এখতিয়ারভুক্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্পৃক্ত, তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের নির্দেশনায় কাজ করবেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল সংগ্রহণ। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে স্থানীয় সরকার প্রতিষ্ঠান স্থানীয়ভাবে নিজস্ব তহবিল সংগ্রহ করতে পারবে। তবে প্রাক্কলিত তহবিল যদি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বাজেটের চেয়ে কম হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই বাজেট আইনসভার উচ্চকক্ষে পাঠাতে হবে। এখানেই আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যে সেকশনটা ছিল সেটা শেষ হয়। এর পরের সেকশন আইন, অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কারের বিষয়সমূহ। প্রথম সেকশন হচ্ছে আইনসভা। সংসদের কমিটি এবং সদস্যদের অধিকারের সীমা ও দায় সম্পর্কিত আইন প্রণয়ন। সংবিধানের অনুচ্ছেদ ৭৮ সংশোধন সাপেক্ষে আইন প্রণয়নের মাধ্যমে সংসদের কমিটিসমূহ সদস্যদের বিশেষ অধিকারের সীমা এবং দায় নির্ধারণ করা হবে। নির্বাচন ব্যবস্থা, এখানেও খুব নতুন কিছু নেই। এখানে আর্টিকেল রেফারেন্স আছে, তো এটা আমি স্কিপ করছি। বিচার বিভাগ, বিচারকদের জন্য পালনীয় আচরণবিধি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কর্তৃক আনুষ্ঠানিকভাবে বিচারকদের জন্য পালনীয় আচরণবিধি প্রণয়ন ও প্রকাশ এবং নির্দিষ্ট সময় পরপর তা পর্যালোচনা, হালনাগাদ ও প্রয়োগ করা হবে। ৫১ নম্বরটি আমি স্কিপ করছি। তে আছে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগে কার্যকরভাবে পৃথকীকরণের লক্ষ্যে সুপ্রিম কোর্টের নিজস্ব সচিবালয় থাকবে এবং এজন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে এই সচিবালয়ের সংযুক্ত তহবিল থেকে অর্থায়ন করা হবে। এই সচিবালয়ের উপর অধস্তন আদালতের প্রশাসনিক কার্যক্রম, বাজেট প্রণয়ন, অধস্তন আদালতের বিচারকের পদোন্নতি, বদলি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব ন্যস্ত হবে। ৫৩ স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস গঠন। একটি স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস গঠনের জন্য আইন প্রণয়ন এবং তা কার্যকর করা হবে। বিচার বিভাগের জনবল বৃদ্ধি। বিচার বিভাগের সকল স্তরে বিচারক ও সহায়ক জনবল বৃদ্ধি এবং বিশেষায়িত আদালত স্থাপন করা হবে। ৫৫ জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে অধিদপ্তরে রূপান্তর। ৫৬ বিচারক ও সহায়ক কর্মচারীদের সম্পত্তির বিবরণ। প্রতি ৩ বছর পর সুপ্রিম কোর্ট এবং অধস্তন আদালতের বিচারক এবং সকল আদালতের সহায়ক কর্মচারীদের সম্পত্তির বিবরণ ওয়েবসাইটের মাধ্যমে জনসাধারণের কাছে প্রকাশ করা হবে এবং স্বচ্ছতা নিশ্চিতকরণে আনুষঙ্গিক পদক্ষেপ গ্রহণ করার বিধান করা হবে। ৫৭ আদালত ব্যবস্থাপনা সংস্কার ও ডিজিটাইজ করা। মামলা দীর্ঘসূত্রিতা ও হয়রানি নিরসন, স্বচ্ছতা আনয়ন, মামলার খরচ হ্রাস ও বিচার প্রাপ্তি সহজলভ্য করার জন্য বিভিন্ন বিধি প্রণয়ন, সংশোধন ও সুপ্রিম কোর্ট কর্তৃক নির্দেশনা জারির মাধ্যমে
আদালত ব্যবস্থাপনার সংস্কার ও ডিজিটাইজ করার পদক্ষেপ গ্রহণ করা হবে। ৫৮ কতিপয় আইন রহিতকরণ এবং সংশোধন। আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ রহিত করা এবং মিডিয়েশনের বিধান সংবলিত আইনগত সহায়তা ও মধ্যস্থতা সেবা প্রদান অধ্যাদেশ ২০২৫ জারি করা এবং সালিস আইন ২০০১ ও সংশ্লিষ্ট অন্যান্য আইন সংশোধনের পদক্ষেপ গ্রহণ করা হবে। ৫৯ এও মোটামুটি অনেকগুলো আইনের রেফারেন্স এবং সেখানকার ডিটেইল লেখা আছে। ৬০ এ আছে আইনজীবী সমিতি ও বার কাউন্সিল নির্বাচন। ৬১ তে আছে বিচারকদের রাজনৈতিক দলীয় আনুগত্য। বিচারকদের রাজনৈতিক দলীয় আনুগত্য প্রদর্শন বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশকে অসদাচরণ হিসেবে বিবেচনা করে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের বিধান করা হবে। জনপ্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এটাও আমাদের জন্য হয়তোবা গুরুত্বপূর্ণ। তো এগুলো আমি আবার ডিটেইলটা পড়ব। ৬২ তথ্য অধিকার আইন ২০০৯ এর সংশোধন। নাগরিকগণ যাতে সহজে ও অবাধে সরকারি সেবা সংক্রান্ত তথ্য পেতে পারে, সেজন্য তথ্য অধিকার আইন ২০০৯ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট ২০০৯ পর্যালোচনা করে সংশোধন করা হবে। নির্বাচন কমিশনের অধীনে নিবন্ধিত রাজনৈতিক দলসমূহকে তথ্য অধিকার আইন ২০০৯ এর আওতাভুক্ত করা হবে। ৬৩ তে আছে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923 এটির সংশোধন করা হবে। নাগরিকদের তথ্য ও পরিষেবায় অভিগম্যতা সহজ ও যুগোপযোগী করার লক্ষ্যে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923 পর্যালোচনা করে সংশোধন করা হবে। ৬৪ গণহত্যা ও ভোট জালিয়াতির সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে স্বাধীন কমিশন গঠন। জুলাই অভ্যুত্থানকালে গণহত্যা ও নিপীড়নের সঙ্গে জড়িত এবং ভোট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হবে। ৬৫ স্বাধীন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন। জনপ্রশাসন সংস্কার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে একটি স্বাধীন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে। ৩ টি সরকারি কর্ম কমিশন গঠন। প্রজাতন্ত্রের কর্মে জনবল নিয়োগের জন্য নিম্নরূপ ৩ টি সরকারি কর্ম কমিশন গঠন করা হবে। সরকারি কর্ম কমিশন সাধারণ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যতীত সকল সার্ভিসের নিয়োগ ও পদোন্নতি পরীক্ষার জন্য। খ. সরকারি কর্ম কমিশন শিক্ষা, শুধু শিক্ষা সার্ভিসের নিয়োগ ও পদোন্নতির পরীক্ষার জন্য। এবং গ. সরকারি কর্ম কমিশন স্বাস্থ্য, শুধু স্বাস্থ্য সার্ভিসের নিয়োগ ও পদোন্নতি পরীক্ষার জন্য। হিসাব বিভাগ থেকে নিরীক্ষা বিভাগ আলাদাকরণ। নিরীক্ষা কার্যক্রমের স্বাধীনতা নিশ্চিত করা। হিসাব বিভাগ হতে নিরীক্ষা বিভাগের পৃথকীকরণ এবং নিরীক্ষার গুণগত মান উন্নতির জন্য নিরীক্ষা আইন বা অডিট অ্যাক্ট প্রণয়ন করা হবে। ৪৮ কুমিল্লা ও ফরিদপুর নামে ২ টি প্রশাসনিক বিভাগ গঠন। ভৌগোলিক অবস্থান ও যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে কুমিল্লা ও ফরিদপুর নামে ২ টি প্রশাসনিক বিভাগ গঠন করা হবে। পুলিশ। পুলিশের আন্ডারে স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রক্রিয়াটি বর্ণনা করা আছে। কিভাবে কোন পদে আ আ নিয়োজিত করা হবে সেটার বিবরণ দেয়া আছে এখানে। দেখতে পাচ্ছেন। বেশ অনেকগুলো সাবসেকশন আছে পুলিশের আন্ডারে। দুর্নীতি দমন এটি আরেকটি সাবসেকশন এখানে। ৭০ এ বলা আছে বৈধ উৎসবিহীন আয়কে বৈধতা দানের চর্চা বন্ধ করা। বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ২০(২) এর সাথে সামঞ্জস্য রেখে বৈধ উৎসবিহীন আয়কে বৈধতা দানের যেকোনো রাষ্ট্রীয় চর্চা চিরস্থায়ীভাবে বন্ধ করতে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা হবে। ৭১ রাষ্ট্রীয় ও আইনি ক্ষমতার অপব্যবহার রোধে স্বার্থের দ্বন্দ্ব নিরসন ও প্রতিরোধ সংক্রান্ত আইন প্রণয়ন। রাষ্ট্রীয় আইনি ক্ষমতার অপব্যবহার রোধে স্বার্থের দ্বন্দ্ব নিরসন ও প্রতিরোধ সংক্রান্ত আইন প্রণয়ন করা হবে।
৭২ দুর্নীতি ও অর্থ পাচার রোধে সুবিধাভোগী মালিকানা বা বেনিফিশিয়াল ওনারশিপ সংক্রান্ত আইন প্রণয়ন। প্রতিষ্ঠানের প্রকৃত বা চূড়ান্ত মালিকানার তথ্য গোপন করে দুর্নীতি ও অর্থ পাচার সহ বিবিধ দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে আইন প্রণয়নের মাধ্যমে কোম্পানির ট্রাস্ট বা ফাউন্ডেশনের প্রকৃত বা চূড়ান্ত সুবিধাভোগীর পরিচয় সংক্রান্ত যাবতীয় তথ্য রেজিস্টারভুক্ত করে জনস্বার্থে প্রকাশ নিশ্চিত করা হবে। ৭৩ এ আছে নির্বাচনী অর্থায়নের স্বচ্ছতা ও শুদ্ধাচার নিশ্চিত করা। নির্বাচনী আইনে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নের স্বচ্ছতা ও শুদ্ধাচার চর্চা নিশ্চিত করার জন্য নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা। রাজনৈতিক দলসমূহ ও নির্বাচনের প্রার্থীগণ অর্থায়ন এবং আয় ব্যয়ের বিস্তারিত তথ্য জনগণের জন্য উন্মুক্ত করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড ও দুর্নীতি দমন কমিশনের সহায়তায় নির্বাচন কমিশন নির্বাচনী হলফনামায় প্রার্থীগণ কর্তৃক প্রদত্ত তথ্যের পর্যাপ্ততা ও যথার্থতা যাচাইপূর্বক প্রয়োজনীয় ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। ৭৪ জনপ্রতিনিধিদের সম্পদ ও আয় ব্যয়ের তথ্য প্রকাশ। সকল পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিগণ দায়িত্ব গ্রহণের ৩ মাসের মধ্যে ও পরবর্তীতে প্রতি বছর নিজের ও পরিবারের সদস্যদের আয় ও সম্পদ বিবরণী নির্বাচন কমিশনে জমা দেবেন এবং নির্বাচন কমিশন উক্ত বিবরণ সমূহ কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করবে। ৭৫ এ আছে দুর্নীতিবাজদের বিষয়ে রাজনৈতিক দলসমূহের করণীয়। রাজনৈতিক দলসমূহ দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন দিবে না। ৭৬ দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর সংশোধন করা হবে। ৭৭ বাছাই ও পর্যালোচনা কমিটি কর্তৃক দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম পর্যালোচনার এখানে একটি পদ্ধতি বলা হয়েছে। ৩৮ দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ধারা ৩২ ক কে বিলুপ্ত করা হবে। ৭৯ আয়কর আইন ২০২৩ এর ধারা ৩০৯ এর সংশোধন করা হবে। ৮০ বেসরকারি খাতের দুর্নীতিকে শাস্তির আওতায় আনা। ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট করাপশন এর অনুচ্ছেদ ২১ অনুসারে বেসরকারি খাতের দুর্নীতিকে স্বতন্ত্র অপরাধ হিসেবে শাস্তির আওতায় আনা হবে। ৮১ কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ডস এর বাস্তবায়ন। দেশ-বিদেশে আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিতকরণে বাংলাদেশের কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ডস এর পক্ষভুক্ত হওয়া এবং বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে। ৮২ দুর্নীতি বিরোধী কৌশলপত্র প্রণয়ন। ৮৩ পরিষেবা খাতের কার্যক্রম ও তথ্য অটোমেশন করা। সেবা প্রদানকারী সকল প্রতিষ্ঠানের বিশেষত থানা, রেজিস্ট্রি অফিস, রাজস্ব অফিস, পাসপোর্ট অফিস এবং শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, জেলা ও উপজেলা প্রশাসন সহ সকল সেবা পরিষেবা খাতের সেবা কার্যক্রম ও তথ্য ব্যবস্থাপনা সম্পূর্ণ এন্ড টু এন্ড অটোমেশনের আওতায় আনা হবে। ৮৪ ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের পক্ষভুক্ত হওয়া। বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের পক্ষভুক্ত হতে হবে। এখানে আমাদের ৮৪ টি বিষয় শেষ হয়। তার নিচে এখানে একটি বাস্তবায়নের অঙ্গীকারনামা আছে, যেখানে যে ৩৩ টি রাজনৈতিক দল এটাতে অংশগ্রহণ করেছে, তারা আ অঙ্গীকারটি মানে শপথ গ্রহণ বা অঙ্গীকারটি নিয়েছেন আরকি। এবং এরপরে এখানে আবার লিস্টে দেয়া আছে যে কোন রাজনৈতিক দল এই সনদ তৈরিতে অংশগ্রহণ করেছে। তো এখানেই শেষ হচ্ছে জুলাই সনদ এবং এখানে কিছু অংশ আমি স্কিপ করে গেছি, যেগুলো বিভিন্ন আর্টিকেলের রেফারেন্স দিচ্ছে বা আইনের পরিবর্তন যার কোনো ডিটেইল এখানে লেখা নেই। তো এটা আমাদের আসলে এভাবে করে জেনে লাভ নেই খুব একটা। তবে আপনারা শুনলেন যেখানে প্রধানমন্ত্রীর নিয়োগ, আ নির্বাচন কমিশন নিয়োগ, তাছাড়াও দুর্নীতি দমনের বিভিন্ন রকমের সংশোধন এবং আ আ জেলার ভৌগোলিক যে বাউন্ডারিজ সেগুলো
চেঞ্জ করা হবে কিভাবে? ইনফেক্ট নতুন একটা বিভাগেরও সম্ভবত আ আ এখানে একটা সংশোধনের কথা বলা আছে। আর তাছাড়া হ্যাঁ, আপনার প্রত্যেকটা সেকশন আলাদা, আলাদা করে ভিডিওতে দেখে অডিও বুকের মতো করে শুনতে পারেন। আ বাট এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।